আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। শুরুতেই জানিয়ে দিব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। আমি আইন অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভিন্ন দেশের রাষ্ট্রপতিদের অভিনন্দন, সফরের আমন্ত্রণ। শপথ নিলেন 4 মন্ত্রী, 2 প্রতিমন্ত্রী। বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল, কয়েকজনের পদোন্নতি ও দপ্তর পরিবর্তনের ইঙ্গিত। এবং টানা 8 দিন মর্গে পড়ে থাকার পর গৃহকর্মীর পরিচয় শনাক্ত। নারায়ণগঞ্জ থেকে 3 জন গ্রেফতার। নির্যাতনে হত্যার অভিযোগ স্বজনদের। আসামি গ্রেপ্তার করি এবং আসামি আমাদের হেফাজতে আছে। এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। শিক্ষকতা থেকে রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে এবার রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রের আন্দোলনে আস্থার প্রতীক হয়ে ওঠা এই বর্ষিয়ান রাজনীতিবিদ আজ শপথ নিলেন রাষ্ট্রপতি হিসেবে। বঙ্গভবনে বর্ণাঢ্য আয়োজনে শপথ নিয়ে সংবিধান রক্ষা ও জনগণের প্রতি ন্যায়পরায়ণ থাকার অঙ্গীকার করেন তিনি। ফুলেল শুভেচ্ছায় শুরু হলো রাষ্ট্রপতি হিসেবে পথ চলা। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। শিক্ষকতা ও রাজনীতির মেলবন্ধন যে এক অনন্য উচ্চতায় পৌঁছাতে পারে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ যেন তারই উজ্জ্বল দৃষ্টান্ত। ঠাকুরগাঁয়ের সাবেক পৌর চেয়ারম্যান কিংবা সংসদ সদস্যের পরিচয় ছাপিয়ে তিনি ফ্যাসিবাদ বিরোধী রাজনীতির মাঠে হয়ে উঠেছিলেন গণতন্ত্রকামী মানুষের আস্থার প্রতীক। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে যখন বর্ষিয়ান এই রাজনীতিবিদ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন, তখন করতালিতে মুখর হয়ে ওঠে চারপাশ। উপস্থিত অতিথিদের উষ্ণ অভিবাদনে নতুন রাষ্ট্রপতিকে বরণ করে নেয় দেশ। ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের হাতে শপথ নেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসে তিনি অঙ্গীকার করেন নিজের উপর অর্পিত দায়িত্ব বিশ্বস্ততা, নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করার। সংবিধানের মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারও করেন তিনি। প্রতিশ্রুতি দেন জনগণের প্রতি থাকবেন ন্যায়পরায়ণ, দায়িত্ব পালনে থাকবেন নিরপেক্ষ এবং রাষ্ট্রের স্বার্থে নিজেকে রাখবেন অবিচল। আইন অনুযায়ী বাংলাদেশের শপথের আনুষ্ঠানিকতা শেষে মূল নথিতে স্বাক্ষর করেন নতুন রাষ্ট্রপতি। রাষ্ট্রের সর্বোচ্চ পদে তার নতুন অধ্যায়ের সূচনা লগ্নে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান বিদায়ী রাষ্ট্রপতি। শপথের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করলেন সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক বোদ্ধারা বলছেন, তার এই শপথের মধ্য দিয়ে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী হবে, সুসংহত হবে গণতান্ত্রিক অগ্রযাত্রা। বঙ্গভবন থেকে শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুক্রবার এক অভিনন্দন বার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও দায়িত্ব পালনের সাফল্য কামনা করেন তিনি। পাশাপাশি 2 প্রতিবেশী দেশের অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির সঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন দ্রৌপদী মুর্মু। অন্যদিকে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি। একই সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে মির্জা ফখরুল ইসলামকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান তিনি। এছাড়া রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই তাকে অভিনন্দন জানিয়েছেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাওদেল। নবনির্বাচিত রাষ্ট্রপতি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন বলে প্রত্যাশা করেছেন শপথ অনুষ্ঠানে আসা অতিথিরা। বিএনপি নেতারা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় গণতন্ত্রের জয় হয়েছে। অন্যদিকে রাষ্ট্রপতি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন বলে প্রত্যাশা বিরোধী দলের। রুদ্র রফিকের রিপোর্ট।
ফখরুল ইসলাম আলমগীরের আমন্ত্রণ পান ১,২০০ অতিথি। বিকেল ৫:৩০ থেকে একে একে বঙ্গভবনে প্রবেশ করেন তারা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিরোধী দলীয় নেতা, ৩ বাহিনী প্রধান, বিদেশি কূটনীতিক, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্টজন যোগ দেন। শপথ অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক আসনে দেখে সন্তুষ্ট তারা। ওনার যে মূল্যবোধ, সে ঐক্যবদ্ধ খুশির দিন। নতুন রাষ্ট্রপতির নেতৃত্বে দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা করেন বিএনপি নেতা ও মন্ত্রীরা। এত মানুষ জীবন দিয়েছে, সেটা আমরা সফলভাবে এখন পালিত করতে পারছি। এটা দেশের জন্য সৌভাগ্যের বিষয়, গণতন্ত্রের জন্য ভালো নিউজ। এই ধারা যাতে অব্যাহত থাকে, সেটা এখন আমাদের সকলকে চেষ্টা করে এই ধারাটাকে অব্যাহত রাখতে হবে। এই গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে। আজকে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে এবং গণতন্ত্র আজকে আরেক ধাপ এগিয়ে গিয়েছে। সংবিধানকে সমুন্নত রেখে দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন বলেও প্রত্যাশা করেন তারা। তিনি দলনিরপেক্ষভাবে সকল ধরনের পলিটিক্যাল ডিভাইড এবং অভ্যন্তরীণ সামাজিক যে ফ্র্যাকচার বা অন্যান্য যা কিছু আছে, সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে তিনি কাজ করবেন, সেই অঙ্গীকার ইতিমধ্যেই তিনি করেছেন। ওনার থেকে বেশি ডিজার্ভিং খুব বেশি খুঁজলে আমরা পাবো না, এবং আপনারা অনেক ঘটনা আপনারা আমার থেকেও বেশি সাক্ষী রয়েছেন যে কিভাবে তিনি একা আমাদের পার্টি অফিসের সামনে গিয়ে বসেছিলেন যখন কেউ সেখানে যেতে সাহস পাচ্ছিলেন না। এদিকে রাষ্ট্রপতি নিরপেক্ষভাবে কাজ করবেন বলে প্রত্যাশা বিরোধী দলের। ইনসাফের ব্যতিক্রম কিছু হবে না, তিনি ইনসাফের ভিত্তিতেই সবার সাথে আচরণ করবেন এবং এই শপথটাও আজকে ইনি নিয়েছেন। এইটাই আমার কাছে আজকের মুহূর্তে মনে হচ্ছে যে কঠিন সময়ের একজন রাজনৈতিক সহকর্মী তিনি আজকে প্রেসিডেন্টের আসনে মূল্যায়িত হয়েছেন। এটা আমার জন্য আনন্দের বিষয়। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বলে প্রত্যাশা সবার। রুদ্র রফিক, RTV, ঢাকা। বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ গ্রহণের পরপরই 4 মন্ত্রী ও 2 জন প্রতিমন্ত্রীকে শপথ পড়িয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মাধ্যমে বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল হচ্ছে। এই রদবদলে বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে নতুন মুখ আসার পাশাপাশি কয়েকজনের পদোন্নতি ও দপ্তরের পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। নতুন করে এসব মন্ত্রণালয়ের দায়িত্ব বন্টনের বিস্তারিত তৌফিকুল ইসলাম আশিকের রিপোর্টে। সশ্রদ্ধ চিত্তে সন্ধ্যায় বঙ্গভবনে দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ গ্রহণের পরই তিনি মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পাঠ করান। মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, সাচিং প্রু জেরি এবং এম রশিদুজ্জামান মিল্লাত। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হুমায়ুন কবির এবং মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন। আমি বাংলাদেশের প্রতি মন্ত্রিসভায় দপ্তর পুনর্বণ্টনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন ডক্টর আব্দুল মঈন খান। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আন্দালিব রহমান পার্থ। এছাড়া সাচিং প্রু জেরিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক এবং এম রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির এবং ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কনের দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আফরোজা খানম রিতাকে খাদ্য মন্ত্রণালয়ে বদলি এবং তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপনকে মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হচ্ছে বলে শোনা যাচ্ছে। আমি প্রথমে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে পূর্ণ দায়িত্বটা দিলেন সেই দায়িত্ব যাতে পালন করতে পারি সেই জন্য আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দিয়েছেন এবং আমার কার্যক্রমের উপর উনি আস্থা রেখেছেন। আমি গর্ব করি যে আবারও সুযোগ, আরেকটা সুযোগ এখন আমি বাংলাদেশের আমার দেশের জন্য কাজ করার পেয়েছি, অ্যান্ড আই উইল ডু ইট। একই সাথে কৃষি, খাদ্য এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়েও রদবদলের জোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয় সংশ্লিষ্টরা। তৌফিকুল ইসলাম আশিক, RTV, ঢাকা। চট্টগ্রাম ও ময়মনসিংহে তীব্র গ্যাস সংকটে বন্ধ হওয়ার পথে শিল্প কারখানার উৎপাদন। চট্টগ্রামে গ্যাস সংকট কাটার যে আশা তৈরি হয়েছিল তা আবার অনিশ্চয়তায় পড়েছে।
এলএনজি কার্গো নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় সংকট দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া নগরীর সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ হচ্ছে গাড়ির সারি। অনেক এলাকায় বাসাবাড়িতে দিনের বেশিরভাগ সময় চুলা জ্বলছে না। ভালুকায় গ্যাসের চাপে 20টি কারখানায় শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে। এদিকে নারায়ণগঞ্জ, টঙ্গী ও আশুলিয়া অঞ্চলেও তীব্র গ্যাস সংকটের কারণে শত শত কারখানার উৎপাদন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। অন্যদিকে নেত্রকোনায় ঘন ঘন লোডশেডিং এর কারণে ব্যাহত হচ্ছে কৃষকদের সেচ কার্যক্রম। বিদ্যুৎ বিভ্রাটে সবজি ও ফসলের উৎপাদন নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকরা। অনেক সিরিয়াল সব পাম্পে, আর এই যে আপনার এদিকে কোনো পাম্পে গ্যাসই নেই ভাই। খুব সমস্যা আছে গ্যাসের জন্য। গ্যাসের সমস্যা সমাধান তার দ্রুত করা দরকার। দেশের অর্থনীতির জন্য খুবই ক্ষতিকর হচ্ছে। এরকম করে গ্যাস আমরা তো কখনোই পাইনি। এইবার যেই সংকট শুরু হয়েছে, এরকম আমরা আমাদের 20 বছর লাইফে আমি এরকম পাইনি। আর সিএনজি স্টেশনে গ্যাসের সরবরাহ পরিস্থিতি সামান্য উন্নতি হলেও সংকট পুরোপুরি কাটেনি। রাজধানীর অনেক স্টেশনে এখনো কম চাপ রয়েছে, যানবাহনের দীর্ঘ সারি। গ্যাস সংকটের কারণে স্বাভাবিক আয় ব্যাহত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে চালকরা। এদিকে সিএনজি স্টেশন কর্তৃপক্ষ বলছে, শুক্রবার হওয়ায় গাড়ির চাপ কিছুটা কম, তবে চাহিদা মতো গ্যাস দিতে পারছে না তারা। এদিকে মহেশখালীর 2টি ভাসমান এলএনজি টার্মিনালেই প্রথম সক্ষমতায় প্রায় 70% এলএনজি সরবরাহ করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে গ্যাস সরবরাহ কিছুটা বাড়লেও সংকট এখনই কাটছে না। আজকে 45 টাকা গ্যাস কয়টা ভাড়া মারো, কয়টা ভাড়া মালিক যদি মুখে আমি খামুখি গ্যাস লইতে পারি না, ভাড়া মারতে পারি না, রাস্তার জাম গেদারি। সিরিয়াল দেখি যে গ্যাসের প্রেশার নাই, গ্যাস দিতে পারতেছে না। আমরা এমন 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টাও সিরিয়াল দেয়া 50 টাকা 60 টাকার গ্যাস ঢুকে, তখন বের হয়ে যায়। এক টিপ মারি আরেক টিপ নিতে পারি না, আবার গ্যাস শেষ, আবার সিরিয়াল দিয়ে আবার 3 ঘন্টা নিতে হয়। সিএনজি অটোরিকশাতে করে কিশোরীর মরদেহ আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর মরদেহটি ফেলে দ্রুত পালিয়ে যায় লাশ নিয়ে আসা ব্যক্তিরা। টানা 8 দিন মর্গে পড়ে থাকা অজ্ঞাতনামা সেই মরদেহের রহস্য উদ্ঘাটনে বেরিয়ে আসছে নানা তথ্য। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্যাতনের শিকার 15 বছরের গৃহকর্মী মিমের মৃত্যুর ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, নির্যাতনের পর হত্যা করা হয় মিমকে। বিস্তারিত অঙ্কন চৌধুরীর রিপোর্টে। গত 12 আগস্ট সকাল 11টা ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে একটি সিএনজি অটোরিকশা থেকে দ্রুত এক কিশোরীর মৃতদেহ ট্রলিতে তুলেই চম্পট দেয় অজ্ঞাত ব্যক্তিরা। হাসপাতালের মর্গে দীর্ঘ 8 দিন ধরে পড়ে থাকা সেই অজ্ঞাতনামা লাশের পরিচয় খুঁজতে মাঠে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় শেষমেশ উন্মোচিত হয় এক নির্মমতার গল্প। পুলিশের অনুসন্ধানে বের হয় মৃতদেহটি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আসা 15 বছর বয়সী গৃহকর্মী মিমের। তবে এই ঘটনার 8 দিনেও নিজের সন্তানের এমন মর্মান্তিক পরিণতি কিছুই জানতেন না মিমের পরিবার। হাসপাতালের মর্গে মেয়ের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। 1-1.5 মাস আগে মেয়েটা ফোন, আমি ভিডিও কলে কথা বলছি, মেয়েটা জিজ্ঞেস করছি আম্মু ওরা তোমাকে মারে কিনা। মেয়েটা বলছে আমার তো অনেক মারে, আম্মু আমার নিয়ে যা। তা আমি মনে মনে চিন্তা করছি এই মাসে নিয়ে যাবো, এই মাসে তো ওরা মেরেই ফেলছে আমার মেয়েরা। স্বজনদের অভিযোগ, মিমকে পাশবিক নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে। সারা শরীরে মায়ের ক্ষত, এত কামড়, দর্শন বেড়াতে আমার বোনরে করছে। দর্শন কইরা আমার বোনরে মেরে ফেলছে। রেপ করা হয়েছে, রেপ করা পরে মারা হয়েছে। মেয়েরা পরে ওনারাই মেডিকেল নিয়ে গেছে, মেডিকেল নিয়ে পলাইছে, পলায় এসে নিজেরাই জিটি করছে। পুলিশ জানায় ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সাথে ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। তারা তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন জায়গায় অনুসন্ধান করে আসামি গ্রেপ্তার করি এবং আসামি আমাদের হেফাজতে আছে। এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। মিমের এই নির্মম হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করে অপরাধীদের কঠোর শাস্তির দাবি ভুক্তভোগী পরিবারের। অঙ্কন চৌধুরী, RTV, ঢাকা। বাক স্বাধীনতা নিষিদ্ধ করে জনগণের সঙ্গে নেতার সংযোগ বিচ্ছিন্ন করা যায় না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সাংবাদিক ও লেখক ইমরুল কায়েস রচিত তারেক রহমান নিষিদ্ধ সময় নিষিদ্ধ প্রচার বইয়ের প্রকাশনা উৎসবের অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। জানান, কোনো ব্যক্তি বা চক্রান্ত হয়তো কিছু সময়ের জন্য সফল হতে পারে, কিন্তু ফ্যাসিবাদী মনোজগৎ ইতিহাসে বারবার ব্যর্থ হয়েছে। এ সময় গণতন্ত্র রক্ষায় পতিত আওয়ামী লীগ সরকারের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকার কথা
তুলে ধরেন মন্ত্রী। নিষিদ্ধ যারা করে তাদের মনোজগৎকে বোঝার দরকার। আর একদিকে এই ব্যর্থ চেষ্টার প্রতিক্রিয়াতে জনগণের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা আবেগ তৈরি হয় এবং তার যে কি পরিণাম হয় তাও আমাদের বোঝা দরকার। ক্ষমতার মসনদেই কেবলমাত্র এই রোগটি জন্ম নেয়। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।